কে আগে কাছে এসেছি, কে আগে চেয়ে দেখেছি, এসবগুলো ওদের মধ্যে আছে। এ নিয়ে বিজেপির মাথা ব্যথা নেই। এখনো সম্পূর্ণ ভালো লাগার সময় আসেনি, কারণ এখনো পর্যন্ত আমরা এই রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাটা একটা উত্তরণ ঘটাতে পারিনি। এই যে উদ্ধত্ত 12টার সময় একটা কিছু হবে, ডিজে বাজাবো, তো রবীন্দ্রনাথের ওপর থেকে চমকে উঠছেন যে হ্যাঁ, পশ্চিমবঙ্গ ভেবেছিল ওরা পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবে। নেমে দেখুক না বাজারে কটা লোক খুঁজে পায়। বাংলায় এখন একাধিক বিষয় নিয়ে জল্পনা। বাংলার রাজনীতির দিকে একাধিক মানুষের এবং বলা ভালো গোটা বিশ্বের নজর। কেন জানেন? কারণ একদিকে বাংলায় একটা সরকারের পরিবর্তন হয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে অনেক বছর পর, দীর্ঘ কয়েক দশক পর প্রথমবারের মতো সরকার করেছেন। এর পাশাপাশি ইউসিসি নিয়ে আলোচনা হচ্ছে লাভ জিহাদ নিয়ে, আলোচনা হচ্ছে মিড ডে মিলের খাবার বিতর্ক নিয়ে, এবং দল বদল, রং বদল, এই সমস্ত তো রয়েছেই। আর এই সমস্ত কিছুর পেছনে যার নাম সব থেকে বেশি আলোচনা হচ্ছেন, তিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, একাধিক ইস্যু নিয়ে এই মুহূর্তে বাংলা সরগরম। বলা যায় যে বাংলা তো বরাবরই আগে ছিল। এতদিন আমরা নেগেটিভ অর্থে বাংলার নাম শুনেছি, কিন্তু এই যে এত আলোচনা হচ্ছে, রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কৃতি নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টা কেমন লাগছে আগে বলুন। এখনো সম্পূর্ণ ভালো লাগার সময় আসেনি, কারণ এখনো পর্যন্ত আমরা এই রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাটা একটা উত্তরণ ঘটাতে পারিনি। সময় লাগবে। সরকার প্রাণপণ চেষ্টা করছে, বেশ কিছু সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভাড়ার শূন্য অবস্থায়, যখন কার্যত পশ্চিমবঙ্গের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে স্বল্প দিনের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী যে বাজেট নিয়ে এসেছেন মানুষের সামনে, সেটা নিঃসন্দেহে এবং নিঃসংশয়ে প্রত্যেকটি স্তরের মানুষ তারা সাধুবাদ জানিয়েছে, স্বাগত জানিয়েছে। কিন্তু রাতারাতি তো সমস্ত কিছু বদল করে দেওয়া যাবে না। আমাদের রাজ্যের সঙ্গে ভারতবর্ষের অন্য রাজ্যের অবস্থানগত একটা পার্থক্য আছে, ভৌগোলিক ক্ষেত্রে পার্থক্য আছে, সংস্কৃতির ক্ষেত্রে একটা পার্থক্য আছে, এবং যেভাবে পুরো সাংস্কৃতিক জগতের উপর একটা দখলদারি চলেছিল দীর্ঘ 50 দশক ধরে, সেটা থেকেও মুক্ত হবার সময় এসেছে। যে যার মতো করে কথা বলুক, খালি দেশটা টুকরো করবো এই শব্দটা না উচ্চারণ করে যে কোনো মতবাদের প্রচার করুক। তরুণ প্রজন্ম বা মানুষ যেটাকে গ্রহণ করবে সেটা চলবে, কিন্তু মত প্রকাশের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। সেটা আমাদের একদিকের লক্ষ্য। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, এই রাজ্যটাকে বাঁচাতে হবে। একবার বাংলা ভাগ হয়ে গেছে, আরেকবার পশ্চিমবঙ্গকে ভাগ করার প্রায় চৌকাঠে পৌঁছে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। র্যাডিক্যালাইজেশন বাড়ছে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের কারণে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছিল, বিহার ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলাচ্ছিল, আমাদের রাজ্যের কথা তো বাদই দিলাম, এবং চারদিকে একটা লুম্পেন প্রলেতারিয়েতের আপসার্চ হয়েছিল। সেটা থেকে এখনো যে আমরা পুরো বার করে আনতে পেরেছি এটা নয়, কিন্তু একটা বার্তা গেছে সমাজের সর্বস্তরে যে খেটে খাও। এখান থেকে যে এক্সোডাস হচ্ছিল সেটা তো এখনই বন্ধ করে দেওয়া যাবে না। তার জন্য পশ্চিমবঙ্গে ভারী শিল্পের প্রয়োজন আছে। কেন্দ্র সরকার সহযোগিতা করছেন, যারা শিল্পপতি আছেন তারা এগিয়ে আসছেন, দেশের সর্বস্তরের শিল্পপতিরা, তারা বলছেন এখানে একটা মুক্তির আনন্দ পাচ্ছি, আমরা যেন স্বাধীনতা পেয়েছি, এবং প্রত্যেকেই পশ্চিমবঙ্গে আসতে আগ্রহী। কিন্তু তার জন্য আমাদেরও কিছু কাজ আছে, সেটাও করতে আমাদের কয়েক মাস সময় লাগবে। তো 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ একটা ন্যূনতম পরিবর্তন, যে সরকারটা আগের সরকারগুলোর থেকে আলাদা, এইটা বুঝতে পারবে। আগের সরকারগুলোর থেকে আলাদা আপনি বলছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা আপনি বলছেন, কিন্তু আপনি বাঙালি মাছ ভাত খাবে, বাঙালি পাঠার ঝোল মাংস ভাত মানে খাবে, এই সমস্ত বলেছিলেন। জয় মা কালী স্লোগান আপনার মুখে আমরা প্রথম শুনেছি, আপনি বিজেপির মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন জয় মা কালী। কিন্তু
মিড ডে মিলের আবার ইসকনকে দিয়ে দেওয়া, সেটা নিয়েও তো বিতর্ক হচ্ছে যে আপনারা একদিকে বলছেন মাছ ভাত খাওয়ানোর কথা, অথচ বাচ্চাদের পাত থেকে ডিম কেড়ে নিচ্ছেন। বামপন্থীরা বলছেন, কিছু অংশের তৃণমূলের তো এখন অনেকগুলো ভাগ, তারা বলছেন। বিষয়টা আসলে কি? মানুষ তো কনফিউশনে ভুগছে। বামপন্থী আমলে মিড ডে মিলের যে চুরিটা শুরু হয়েছিল, সেটা সিপিআই এম এর সেই কৃতকর্মের ফল সিপিআইএম পেয়েছে, এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এসে সেই চুরির পরিমাণটা আরো বাড়িয়ে দিয়েছে। মিড ডে মিলে বাচ্চারা কি পায়? দরকারটা প্রোটিন। তো সেই প্রোটিনের ব্যবস্থা ইসকন করবে। ইসকন যদি কোনো কোনো জায়গায় দায়িত্ব নেয়, সর্বক্ষেত্রে নয়, তারা করবে সেটা। তার জন্য তাদের ওপরে সমাজের আস্থা আছে। অন্তত আর যাই হোক, এভাবে চুরি করে পিছনের রান্নাঘরের পিছন দিক দিয়ে কাউকে বিক্রি করে দেবে না, এই বিশ্বাসটা মানুষের আছে। সুতরাং কোনো সংগঠন যদি এই কাজে এগিয়ে আসতে পারে, অন্য কোনো সংগঠন যদি এগিয়ে আসতে পারে, নিঃসন্দেহে সরকার তার থাকবে, সরকার তার সঙ্গে থাকার চেষ্টা করবে। কিন্তু আমি তো সরকার নই, আমি দলের কথা বলতে পারি। আমরা যেটা বলেছিলাম সেটা অত্যন্ত পরিষ্কার, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন, বা তার দল, বা উনি তৈরি করেননি, আমি নাম বলবো না, যিনি প্রথম এই বহিরাগত তত্ত্বটা আবিষ্কার করেন, তিনি আমায় বলেছিলেন যে সুমিতদা দেখবে এটা ক্লিক করবে। তা এমন ক্লিক করে গেছে, তিনি এখন বাড়ি থেকে বেরোতে পারছেন না। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কোথায়? রাজ্যে বিরোধী কোথায়? তৃণমূল কংগ্রেস বলে তো কিছু নেই। এই প্রশ্নটাই শ্রমিকদা আপনাকে করতে যাচ্ছিলাম, যে বিরোধী কোথায়? আমি বিরোধী যদি না থাকে, তো তার জন্য তো শাসক দল দায়ী নয়। একজন বিধায়ক খুন হয়েছে, একজন বিধায়ক বলতে পারবেন, একজন মন্ত্রী বলতে পারবেন তার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে? কোনো গ্যাংরেপের ঘটনা ঘটেছে? চৌঠা মেয়ের পর আর দোসরা মেয়ের পরের অবস্থাটা চিন্তা করুন। 27 দিনে 56 জন খুন, উল্টে গণধর্ষণ, উল্টে আমরা জয়ী হবার পরে 3 জন বিজেপির কর্মী খুন হয়ে গেছে। সাম্প্রতিককালে আবার একটা খুন হয়ে গেল আমাদের কর্মী, আরেকজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তো পরিস্থিতিটা প্রতিকূল। ইজি মানিতে যুব সমাজ অভ্যস্ত হয়ে পড়েছে এবং তাদের অবসেশন সেটা। তো সেটা থেকে বার করে আনতে তো সময় লাগবে। আর আমি এটা বলেছিলাম যে সরকার চলে যাবে, এবং আমি টাইম দিয়ে বলেছিলাম যে সরকার চলে যাবে, একটা স্লট আমার জন্য রেখে দেওয়ার, এবং দলও চলে যাবে। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই তৃণমূল কংগ্রেস চলে গেছে, দলও চলে গেছে, এবং তাদের আভ্যন্তরীণ টানাপোড়েন কি আছে, কে কাকে নেতা মনে করেন, কে কাকে নেত্রী মনে করেন, কে 60 জনের সঙ্গে আবার যোগাযোগ রাখছেন, তার মধ্যে 30 জন জল মাপছে, কে বাড়ি বাঁচানোর জন্য চলে এসছে, সমস্ত বিতর্ক চলছে সমাজের মধ্যে। কে আগে কাছে এসেছি, কে আগে চেয়ে দেখেছি, এসবগুলো ওদের মধ্যে আছে। এ নিয়ে বিজেপির মাথা ব্যথা নেই। কিন্তু আপনি বলছেন বিজেপির মাথা ব্যথা নেই। শ্রমিকদা, আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। আপনি আমি অনেক কম সময় থেকে হলেও, খুব একটা কম সময় থেকে আপনাকে চিনি এমনটা নয়, অনেক বছরই হয়ে গেল। কিন্তু আপনি বাংলার বর্ষিয়ান রাজনীতিবিদদের প্রথম সারির একজন। আপনি নিজে বলুন যে এই যে বিরোধী শূন্যতা, এটাকে আপনি নিজে এনজয় করছেন? অনেকে তো বলছে যে এটার পেছনেও বিজেপির কলকাঠি, মানে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, তারা এই বিষয়টাকে অনেক বেশি এনজয় করছেন এবং তারাই রয়েছেন। আমরা কোনো অবস্থাতেই এনজয় করিনি, এবং এনজয় করার মতো বিষয় নয়। যারা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখে, সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা রাখে, তারা এটা বোঝেন যে বিরোধী শূন্য অবস্থা কোনো গণতান্ত্রিক ব্যবস্থাকে একটা সফলতা মুখ দেখাতে পারে না। তো স্বাভাবিকভাবেই যে কোনো সরকারের সামনে একটা দায়িত্বশীল বিরোধী দলের প্রয়োজন আছে, সংঘবদ্ধ বিরোধিতার প্রয়োজন আছে। সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে যদি না ধরা হয়, বা কোনো বিরোধিতাই যদি না থাকে, তো স্বাভাবিকভাবেই সেই সরকার একটা একচেটিয়া একদলীয় একাধিপত্য প্রতিষ্ঠা করার দিকে চলে যাবে, সেটা বিপজ্জনক। সুতরাং আমরা চাই বিরোধী শক্তি থাকুক, কিন্তু যদি বিরোধীরা না থাকে, আমি অনিলবাবুর মতো বলবো না যে যদি ওরা বুথে প্রার্থী দিতে, মানে এজেন্ট দিতে না পারে, আমরা কি করব, দিয়ে দেবো, বিষয়টা সেরকম নয়। কিন্তু আপনি দেখুন, একটা দল 15 বছর ক্ষমতায় থাকলো, সেই দলটা ক্ষমতা থেকে চলে যাওয়ার সঙ্গেই ভেঙে চুরমার হয়ে গেল। হওয়ার ছিল, আমি সেটা বলছি, হওয়ার ছিল। মুহূর্তের মধ্যে তারা নিজে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেলল, এবং 15 বছর বা 20 বছর ধরে এদের রাজনৈতিক অতীত যদি দেখা যায়, যে এরা যতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করেছেন, আমার মনে হয়
দলের নামটাও অতবার উচ্চারণ করেননি এবং নিজের পিতৃদেবের নামও অতবার উচ্চারণ করেননি। মানে শৌচাগার থেকে নির্মাণ থেকে শুরু করে সমস্ত কিছু অনুপ্রেরণা। তো যিনি তাদের অনুপ্রাণিত করলেন, তাদের অনুপ্রেরণায় কেন ভাটা পড়লো, হঠাৎ কেন তারা বেরিয়ে গেলেন? তো এর উত্তর কে দিতে পারে? এর উত্তর তৃণমূল কংগ্রেসের নেত্রী দিতে পারেন, যিনি জলের জন্ম দিয়েছিলেন। এখন তো আমি আগে বসতাম, গভীর রাতে ফোন আসছে, তখন তার দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি রাস্তায় না থাকেন, এই যে বিভিন্ন জায়গায় বিজেপির পতাকা হাতে নিয়ে ডিম ছুঁড়ছে, এটা আমাদের কোনো কর্মসূচিতে নেই, কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। এটা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কাছে পশ্চিমবঙ্গের মুখুজ্জ্বল করছে না। আর পুলিশ কত আটকাবে, কত ব্যাহত করবে? তৃণমূল করছে। 75-25-এর ভাগ যারা অভুক্ত ছিল তারা করছে, যারা পায়নি তারা করছে। এইটা কে রোখার জন্যও তো তৃণমূলের নেতৃবৃন্দের প্রয়োজন ছিল রাস্তায় নামা, নিজেদের কর্মীদের সংযত করানো। আপনি আপনার ফাইলে চলে যান, দেখুন আমি বলেছিলাম যে সরকার পরিবর্তন হওয়ার পরে পুলিশের একটা বড় দায়িত্ব থাকবে এবং ইন্টারিম পিরিয়ডে যখন সরকার তৈরি হবে না, মুখ্যমন্ত্রী শপথ নেবেন না, তখনও পর্যন্ত নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যপালের একটা দায়িত্ব থাকবে যে প্রাণহানি যাতে না হয় সেটা দেখার। এবং তারা সেই কাজটা করেছেন। 3-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটিভাবে শান্ত ছিল। আমরা বহু জায়গায় আমাদের কর্মীদের মানে মানুষকে প্রতিহত করেছি, কর্মীদের দিয়ে বুঝিয়ে সরিয়ে নিয়ে আসতে, নাহলে বেশ কয়েকজন এমএলএ লিঞ্চিকে মারা যেতেন। এখন সাংসদরা যদি এখান থেকে দিল্লি চলে যান, নেতা যদি বিদেশে চলে যেতে চান, কেউ যদি কোনো দায়িত্ব না নিতে চায়, তাহলে বিরোধী শক্তি থাকবে কি করে? এটা তো সম্পূর্ণ তৃণমূলের ভেবে দেখা। দিল্লিতে গিয়ে তো তারা বৈঠক করছেন আপনাদের দলের নেতাদের সঙ্গেই, আপনাদের সঙ্গেই কথা বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করলেও সফট বিরোধিতা করছেন। এরকম সফট বিরোধী কি অপোজিশনই কি আপনারা চেয়েছিলেন? আমরা সব বিরোধীরা অপোজিশন, আমরা তো আরো কট্টরভাবে বিরোধিতা করব, সেটা দেখতে চাই। কে বিরোধিতা করবে, কারা বিরোধিতা করবে? প্রত্যেক বিরোধীরও ভয় আছে। তো আজকে যে দুর্নীতি উঠে আসছে সরকার চালাতে গিয়ে, মানে পার্টি সূত্রে আমাকে সরকার থেকে যেটা জানানো হয়েছে, মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যা কথা হয়েছে, তাতে এই মুহূর্তে যদি সব দুর্নীতিতে নেমে পড়ে প্রতিহত করতে, মানে দুর্নীতি বন্ধ আছে কিন্তু যারা যা লুট করেছে সেগুলো করতে নেমে পড়ে, তো সারাদিন তো মুখ্যমন্ত্রী সেই কাজেই সময় চলে যাবে, সরকারটাই এক জায়গায় দাঁড়িয়ে পড়বে, যে কোনো মানে উন্নয়নের গতিটাই স্লথ হয়ে যাবে। আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লাগবে, কিংবা বড় স্টেডিয়ামে নিতে হবে, জেল বানাতে হবে সেটাকে। এ তো সব জায়গায় নিয়ে আসছি। তো আমি বসে প্রতিদিন 300-400 লোক আমার কাছে আসছে, আমি কি করব? আমি তো একজন রাজ্য বিজেপির সভাপতি, আমি একজন সাংসদ, এর বাইরে তো আমার কোনো অধিকার নেই। এবার আমি কত চিঠি পাঠাবো? তো আমার কাছেই আসছে, জমি কার কেড়ে নিয়েছেন, কে বিয়ে করেছে, বিয়ে করে সেখান থেকে তার সমস্ত গয়নাগাটি নিয়ে তাকে ছেড়ে দিয়েছে, সেটা চাইতে গেলে বেধড়ক বেড়েছে, পুলিশ কোনো ডায়েরি নেয়নি, উল্টে তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। ভুরি ভুরি পুলিশ কর্তাদের থেকে অভিযোগ, নেতাদের বিরুদ্ধে অভিযোগ, নেতা শিষ্যদের বিরুদ্ধে অভিযোগ, নেতার কাছে গেছেন কোনো কাজ হয়নি। তো আমরা সারাদিন তো এই কাজ করছি। কিন্তু বিধানসভাতে শ্রমিকদা, আপনি বিধায়ক ছিলেন, আপনি দেখেছেন বিধানসভাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যতটা না বেশি আপনাদের কোনো সিদ্ধান্তের সমালোচনা করছেন, তার থেকে বেশি কুণাল ঘোষকে আক্রমণ করছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রশ্ন তিনি শুনতে চাইছেন না। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাম দলেও ছিলেন, অনেকে বলছেন যে এটা তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে মার্কসিস্ট। দেখুন, মার্কসিস্ট কি কে কেন আমার জানা নেই, তো মানুষেদের চেনে, মানুষ তৃণমূলকে তৃণমূলী বলেই মনে করে। হিন্দিতে একটা কথা আছে, না আমি কোনো ব্যক্তি আক্রমণ, ব্যক্তি সমালোচনায় বিশ্বাস করি না। আমি শুধু এটাও বলতে পারি, হিন্দিতে একটা মানে প্রবাদ আছে, তার বাংলা অর্থ এটাই যে গাছের যত দূর উঁচুতেই বসে যাক না কেন, কাককে কোনোদিন পায়রার মতো দেখতে লাগে না। তো এইটা মানুষ চেনে, মানুষ তৃণমূলীদের চেনে, এবং মানুষ চায়, পার্টি চায় বিজেপি তৃণমূলীকরণ না হোক, ওরা থাক ওধারে। ওরা থাক ওধারে বলছেন। যখন দর্শক হিসেবে দেখছেন এই অরূপ বিশ্বাস
তাকে ডিম ছোড়া হচ্ছে। সব্যসাচী দত্ত এত উদ্ধত্ত, সাংবাদিকদের বলতেন 30 সেকেন্ডে সরিয়ে দেবো, সরে যান সরে যান। তাদেরকে সাধারণ মানুষও তো ডিম ছুটতে পারেন, কারণ এই ঔদ্ধত্য তো খুব স্বাভাবিকভাবে আমি অন্তত ভালোভাবে নিইনি। আপনার এই ছবিটা দেখে ভালো লাগছে না? না না, ডিম ছোঁড়ার ছবি দেখে আমার মোটেই ভালো লাগছে না, কোনোটাই ভালো লাগেনি। আমি তো বলেছি, তৃণমূল পতনের সবচেয়ে বড় কারণ হলো ঔদ্ধত্য। কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সমাজে ঔদ্ধত্যের কোনো স্থান নেই। এই যে ঔদ্ধত্য, 12টার সময় একটা কিছু হবে, ডিজে বাজাবো, তো রবীন্দ্রনাথের ওপর থেকে চমকে উঠছেন যে হ্যাঁ, অসতিপর বৃদ্ধ একজন আমাদের শিশির অধিকারী, আমরাও তার রাজনৈতিক বিরোধিতা করেছি যখন আমাদের সঙ্গে তৃণমূলের জোট ছিল না। শিশির অধিকারীর রাজনীতির আমরাও বিরোধী, কিন্তু শিশির অধিকারী একজন বয়স্ক মানুষ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তার বাড়ির সামনে গিয়ে তাকে তুই বলে সম্বোধন করা, দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করা, এটা তো ভারতবর্ষের অন্য রাজ্যেও দেখেনি। এইটাই কি বাংলা বাঙালির সংস্কৃতি? এটা নাকি বলেন রবীন্দ্রনাথের বাংলা, রামকৃষ্ণের বাংলা, জীবনানন্দের বাংলা, রূপসী বাংলা, সোনার বাংলা, এত বলছি, কিন্তু দিনের শেষে কি আমরা করছি? যে অন্তত দাদুর বয়সী একজন মানুষ যিনি বলছেন, সে তাকে তুই বলে সম্বোধন করছে। এটা কাঙ্ক্ষিত নয়, এই উদ্ধত্তের জায়গা নেই, তার জন্য চলে গেছে। ইউসিসি আপনারা চালু করতে চলেছেন, আপনি ডেমোগ্রাফি চেঞ্জের কথা এর আগে বলেছেন, লাভ জিহাদ নিয়ে আপনারা সরব হচ্ছেন। এগুলোর প্রয়োজন বাংলায় কেন? বাংলায় তো প্রয়োজন আছেই। সবচেয়ে বেশি যদি কোনো প্রয়োজন কোথাও থাকে লাভ জিহাদ নিয়ে, সেটা কেরলে আছে এবং তারপরে পশ্চিমবঙ্গে আছে। লাভ জিহাদটা এখানে চালু হয়েছে, কিন্তু সেই অর্থে অতটা বড় মাপের জায়গায় যায়নি, কিন্তু চলছে। এখান থেকে মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, ধর্মান্তকরণ হয়েছে। আর যেটা ইউসিসির কথা বলা হচ্ছে, এটা তো কোনো হিডেন এজেন্ডা নয়। আমরা তো বলেইছি, আমাদের ইস্তাহারে দিয়েছি, আমরা তো এটা চালু করবই। এটা তো বিজেপির সৃষ্টির সময় থেকে বলা হচ্ছে। আর এটা বিজেপির শুধু একার দাবি নয়, যে কোনো সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ এই সমাজের মনে করেন যেটা হওয়ার প্রয়োজন আছে, দলমত নির্বিশেষে মানুষ মনে করেন প্রয়োজন আছে, শিক্ষিত মুসলিম সমাজ মনে করে এটার প্রয়োজন আছে। একটা সমাজকে বিভিন্ন ধরনের কখনো তোষণ, কখনো তাদের কিছু পাইয়ে দেওয়া, কখনো তাদের সামনে কোনো কিছু ভীতি প্রদর্শন করা, আতঙ্কিত করে তাদের একটা অন্ধ গলির মধ্যে ঢুকিয়ে অশিক্ষায় আচ্ছন্ন করে রেখে নির্বাচনের সময় জুজু দেখিয়ে ব্লক ভোট, এই রাজনীতির বাইরে তো সংখ্যালঘু সমাজকে বেরিয়ে আসতে হবে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, বর্তমান প্রজন্মের স্বার্থে। এই সিচুয়েশনে যখন আপনি সংখ্যালঘু সমাজের কথা বললেন, হুমায়ুন কবির আজকের দিনে দাঁড়িয়েও বলছেন যে তিনি চাইলে 3 সেকেন্ডের মধ্যে মুসলমান সম্প্রদায়ের সবাইকে জড়ো করতে পারেন এবং শ্যাটা ভাঙা মার এমন দেবেন যে বিজেপির পতাকা ধরার লোকও থাকবে না। উনি এসপি বোঝেন না, উনি মুখ্যমন্ত্রী বোঝেন না, কে ক্ষমতায় এসছেন ওনার বোঝার দরকার নেই। এত উদ্ধত্ত, এত সাহস উনি পাচ্ছেন কিভাবে? দেখুন, গায়ে যখন মশা বসে না, মানুষ মারে, মাছিকে মারে না, এরকম থাকে, বনবন করে ঘুরে বেড়ায়, সবাইকে নিয়ে চলতে হবে। তো এরকম লোকজন যদি নিজে বলে আনন্দ পায়, তো এদের মানুষ উন্মাদ বলে মনে করে। পশ্চিমবঙ্গ ভেবেছিল ওরা পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবে, নেমে দেখুক না বাজারে কটা লোক খুঁজে পায়। পুলিশের প্রয়োজন হবে না, বাংলার মানুষ জেগে গেছে, মহিলারা জেগে গেছে। ওই আমাদের মুর্শিদাবাদের মহিলারাই ওই ঝাঁটা দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেবে। শুভেন্দু অধিকারীর পুলিশের প্রয়োজন হবে না, বিজেপির কর্মী নেতার প্রয়োজন হবে না। সাধারণ মানুষ যারা সিপিএম কে অতীতে ভোট দিয়েছেন, তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তারা এই বিষয়ে একত্রিত হয়ে যাবেন, খুব মার মারবে। সুবিধা, আপনি ঘোষণা করেছেন, আপনি নির্দেশ দিয়েছেন কোনো কমিটিতে আপনাদের দলের লোকজন থাকবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকজন তো এখনো পর্যন্ত বসে রয়েছেন যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল। সেটা নিয়েও তো প্রশ্ন উঠছে যে শ্রমিক ভট্টাচার্য কেন বলছেন, আমাদের রাজ্য সভাপতি কেন বলছেন, আপনাদের দলের মধ্যেও অনেকের মনে প্রশ্ন রয়েছে কেন এই সিদ্ধান্ত? মানে কোনো কমিটিতে পাড়ার কোনো ক্লাব কমিটিতে থাকবে না আপনি বলেছেন, পাড়ার কোনো ক্লাব কমিটি বা অন্য কোনো, কখনোই বলিনি পাড়ার কোনো ক্লাব কমিটিতে থাকবে না। পাড়ার দুর্গাপুজোতে থাকবেই, বুক স্টল দেবে, যতটা অংশগ্রহণ করার পুজো কমিটি করবে, কিন্তু পুজোর দখলদারি নেবে না। নেতা এসে বাইরে থেকে দখলদারি করতো, সে তো এখন আসছেন, সে চলে গেছে। কিন্তু একজন শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ বহু জায়গায় আছে, অধিকাংশ ক্ষেত্রে তারাই তো পুজো চালাতেন। দুর্গাপুজো বাঙালির একটা আবেগ প্রাণ, এটা
তো সেখানে এক ব্যক্তি, ধরুন একজন কলেজের অধ্যাপক, তিনি একটা পুজোর সভাপতি ছিলেন, আর সেখানে তার পাশে বসে থাকতেন একজন মন্ত্রী গিয়ে, তো সেটা তার বাধ্যবাধকতা ছিল। তো আজকের দিনে আপনি সেই সভাপতিকে সরিয়ে দেবেন, দিয়ে আপনি একজন পাড়ার ঝন্টু, সে গিয়ে বসে পড়বে বিজেপির পতাকা ধরে। এই জিনিস আমরা বিরোধী, এটা আমরা হতে দেবো না। বইমেলা নিয়েও একাধিক অভিযোগ অতীতে উঠেছে যে নির্দিষ্ট কতিপয় লোক গিল্ডের নাম করে তারা ছোট প্রকাশককে ভিড়তে দেয়নি, তারা যারা ছোট লেখক যারা তেমন পরিচিতি পাননি কিন্তু তাদের যোগ্যতা রয়েছে তারা আসতে পারেননি, টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক বইমেলা, কলকাতা বইমেলা তো একটা বাঙালির কাছে অন্য আবেগ। বইমেলা নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? দেখুন, শুধু বাঙালির কাছে আবেগ নয়, ভারতবর্ষে এত বড় বইমেলা কোথাও হয় না। তো গিল্ড তারও তাদের দায়িত্ব পালন করেছে, একদম গিল্ড কিছু করেনি, শুধুমাত্র দুর্নীতি করেছে, শুধু ছোট প্রকাশকদের দূরে সরিয়ে দিয়েছে, বিষয়টা ঠিক এরকম নয়। একটা বড় কাজ করতে গেলে সবাইকে অ্যাকোমোডেট করা হয়তো সবসময় যায়নি, বিচ্যুতি ছিল বলে কিছু মানুষ মনে করছেন। সেই বিচ্যুতিগুলো দূর যাতে হয়ে যায় তার দায়িত্ব সরকারের, সরকার যতটা একবার দেখবেন। আর এটা তো সরকারের অনুদানে চলে না, তারা নিরপেক্ষভাবে একটা জায়গায় বই মেলা করেন। তো গিল্ড কর্তাদের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে, যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ হবে, যাতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে মানুষের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, একটা বই তো অত্যন্ত একটা বড় ব্যাপার, তো সেটার মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গিল্ডের ওপরেও যাতে কোনো প্রশ্ন উঠতে না পারে ভবিষ্যতে, সেটা আমরা দেখব। 21শে জুলাই হবে কি হবে না সেটা নিয়ে এই মুহূর্তে রাজ্যে কনফিউশন রয়েছে যে কারা অ্যাকচুয়ালি 21শে জুলাই করবে। মমতা বন্দ্যোপাধ্যায় করবেন নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এটা করবেন, তারা অবশ্য সিদ্ধান্তও নেয়। 21শে জুলাইয়ের গুলি চালানোর নির্দেশ তিনি দিয়েছিলেন তিনি যখন যাদবপুর কেন্দ্র থেকে জিতে মন্ত্রী হন, তারপরে তো আর 21শে জুলাইয়ের কোনোদিন কোনো প্রাসঙ্গিকতা ছিল না। ওটা একটা রাজনৈতিক রূপচর্চা ছিল। এবার ওটা কাদের পক্ষ থেকে করা হবে সেটা জানা। 21শে জুলাই যারা অভিযুক্ত ছিলেন, যাদের বিরুদ্ধে আক্রোশ ছিল, উনি তো তাদের সঙ্গেই নিয়ে নিয়েছেন দলে। যে হারমাত বলে যারা এলাকায় এলাকায় চিহ্নিত করা হয়েছিল, যাদের সিপিআইএম এর যুগে 2008 থেকে আর 11-র মধ্যে ধীরে ধীরে তারা তৃণমূলে ঢুকে পড়েছিল। আর তার পরবর্তীকালে যাদের চিহ্নিত এবং প্রতিষ্ঠিত, মানে এটা অবশ্য শুভেন্দু অধিকারীর ভাষা, এই চিহ্নিত প্রতিষ্ঠিত যারা ছিলেন তাদের তো সবাই তৃণমূল নিয়ে নিয়েছিল। ফলে তৃণমূলের 21শে জুলাই হচ্ছে কি হচ্ছে না, এটা সম্পূর্ণ তৃণমূলের বিষয়। আর মঞ্চে যেসব হতো, আর ওটা যাই হোক শহীদ দিবস মানে হতো না, শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পথ ওইটা নয়। হ্যাঁ, লালচুল তৃণমূল শুভেন্দু অধিকারীর মুখে আমরা বারবার শুনেছি, সেই লালচুল তৃণমূলরাই এলাকায় এলাকায় গিয়ে এখন বিজেপি হয়ে গেছেন, তারা দাবি করছেন। দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনার কর্মী সমর্থকরা যারা পুরনো, যারা প্রথম থেকে বিজেপি করেছেন তারাও দেখতে পাচ্ছেন। তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এরা কি সত্যি সত্যি বিজেপিতে অ্যাকসেপ্টেড? মানুষ কি এদের মেনে নেবে? আপনারা মেনে নেবেন? মিউনিসিপ্যাল নির্বাচনটা যখন আসবে আর যখন কলকাতা কর্পোরেশনের নির্বাচন হবে, তখন ঠিক বুঝতে পারবে যে বিজেপিটাকে কোনো মুখ্যমন্ত্রী, কোনো সভাপতি, বিশেষ কোনো নেতা পরিচালনা করে না। বিজেপির একটা নির্দিষ্ট কর্মসংস্কৃতি আছে। আমরা আবার বলেছি, 4 ঘন্টায় যারা বিজেপি হওয়ার চেষ্টা করেছেন, দলের পক্ষ থেকে যতটা করার আমরা করছি। আমরা চাই না প্রথমেই প্রশাসনকে এর মধ্যে ডেকে আনতে, এর বাদবাকি যে কাজটা সেটা প্রশাসন করে দেবে। এলাকায় দখলদারি চলবে না, নিরপরাধ মানুষের ওপরে অত্যাচার চলবে না, কোনো জায়গায় চলবে না। সেই টালিগঞ্জের যদি যান, ফিল্ম ইন্ডাস্ট্রিতেও চলবে না, আর পাড়ার ছোট ছোট প্রমোটারের ওপরও আক্রমণ চলবে না। একাধিক বিষয় নিয়ে খোলামেলা এবং অকপটে স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এলাকায় কারুর কোনো রকম দখলদারি বরদাস্ত করা হবে না। আইনের শাসন, সোনার বাংলা গড়ার যে ডাক তারা দিয়েছিলেন তার প্রতিষ্ঠাই হবে এবং সেই লক্ষ্যেই বিজেপি সংগঠন হিসেবে কাজ করছে এবং রাজ্য সরকার তারাও কাজ করছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।